আজকে তোমাদের যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে যে তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা। ঠিক আছে, আগের চ্যাপ্টারে আমি হুইস্টন ব্রিজ, মিটার ব্রিজ বা পোটেনশিওমিটার এগুলো আলোচনা করেছিলাম। এই চ্যাপ্টারটা তোমাদের একটু সহজ চ্যাপ্টার। সহজ এই সেন্সে বলছি যে এখানে যে থিওরিগুলো আছে সেগুলো নতুন কিছু নেই, তোমরা যা মাধ্যমিকে পড়েছো সেই থিওরি আছে এখানে। ঠিক আছে, তো প্রবলেমগুলো অবশ্যই একটু নতুন আছে, সেই প্রবলেমগুলো একটু দেখবো, তাও খুব কঠিন কিছু প্রবলেম নেই। আচ্ছা, কিন্তু এরপর থেকে কিন্তু আমাদের আসল পড়াটা শুরু হবে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিজম যখন শুরু হবে এরপরে নেক্সট চ্যাপ্টার থেকে, তখনই কিন্তু আমাদের মেন জটিল বিষয়গুলো আসছে। তাও এটা দেখে রাখবে, কারণ এখান থেকে ভালো অঙ্ক কিছু হয়। তো দেখা যাক কি বলছে না। আমরা অন্ততপক্ষে মাধ্যমিকে যেটুকু জেনেছিলাম যে একটা কিউ তড়িতাধানকে যদি আমরা একটা ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে যদি নিয়ে যাই, বা ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে যদি তাকে ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে আমার কি পরিমাণ কার্য করতে হয় না, ডাব্লু ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু কিউ, অর্থাৎ এই পরিমাণ কার্য আমাকে করতে হয়। কিউ আধানকে যদি আমি ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে নিয়ে যাই, তাহলে এই পরিমাণ কার্য আমাকে করতে হয়, দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, এখন এইটাকে যদি আমি আরেকটু ঠিকঠাক করে লিখি, তাহলে কি দেখতে পাবো না, কিউকে আমরা জানি লিখতে পারি কি, আই ইন্টু টি ইন্টু ভি, যেমন থাকলো তেমন থাকলো, কারণ আমরা জানি যে আই সমান সমান হচ্ছে কিউ বাই টি, তাই তো, আধান বাই সময়, তড়িৎ প্রবাহ মাত্রা সমান। তাহলে এখানে কিউ আই বাই আই ইন্টু টি লিখলাম ইন্টু ভি। তাহলে এইটা হচ্ছে আমার কার্যের রাশিমালা। এখন এই পরিমাণ কার্য একটা সোর্সকে করতে হচ্ছে, তাহলে সে ওই কিউ আধানটাকে ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে ঘুরিয়ে আনতে পারবে। যদি আমি কার্যের পরিবর্তে ক্ষমতা বার করতে চাই, ক্ষমতা সমান আমরা জানি কি, কার্য বাই সময়, অর্থাৎ এখানে ডাব্লু বাই টি যদি করি, অর্থাৎ টিটাকে যদি এদিকে ভাগ করে নিয়ে চলে আসি, তাহলে কি থাকলো, আই ইন্টু ভি, অর্থাৎ ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, এটাই হচ্ছে ক্ষমতা। তোমরা এটা পড়েছো, ক্লাস 10এই পড়েছো, পি ইকুয়াল টু ভি ইন্টু আই। এখন এটাকে বিভিন্ন রূপে লেখা যায়। আইটাকে, ভিটাকে যদি আমি আই আর করে দিই, তাহলে এটা হয়ে যাবে আই স্কোয়ার আর, আর আইটাকে যদি আমি ভি বাই আর করি, তাহলে সেটাকে ভি স্কোয়ার বাই আর। অর্থাৎ ক্ষমতাকে আমি এরকম বিভিন্নভাবে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, এই থিওরি আছে আমাদের, নতুন কিছু নাই। আর যেটা আছে সেটা হচ্ছে জুল হিটিং, জুলের যে সূত্র সেটাও তোমরা খুব ভালো করে জানো, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এটা অ্যাকচুয়ালি অন্য কিছুই নয়, এটা এইটারই একটা রূপ, এই ফর্মটারই একটা রূপ। যদি ভালো করে দেখো যে কার্য সমান আই সমান এইটা, এখানে কার্যটাই কি হয় না, তাপে রূপান্তরিত হয়। ঠিক আছে, কার্যটাই যখন তাপে রূপান্তরিত হয়, তখন আমরা সেটাকে ধরে নিই সেই পরিমাণ তাপ, ইকুইভ্যালেন্ট যে হিট কার্য যখন রূপান্তরিত হয়, সেটা আমরা যান্ত্রিক তুল্যাঙ্ক দিয়ে শিখেছি, যে যে ব্যবহার করে আমরা সেটা পেয়েছি। তো সেই ফর্মুলাটারই এটা একটা রূপ কিন্তু, আর নতুন কিছু নয়। যদি ভালো করে দেখো, এটাকে, এই ভিটাকে আইআর করে দাও, তাহলে দেখো এটা কী দাঁড়াবে না, ভিটাকে আমি আইআর, ভির পরিতে আইআর লিখলে এটা দেখো আই স্কোয়ার আর টি, অর্থাৎ এই যে কার্য সেটাই কিন্তু হচ্ছে তোমার ইয়ে উৎপন্ন তাপ। ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ পেয়েছি আমি, এখানে যদি জে এইচের সঙ্গে যদি সমান করি, তাহলে উৎপন্ন তাপটা হবে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। ঠিক আছে, এই জিনিস আমাদের জানা জিনিস, মাধ্যমিকের জিনিস, নতুন কিছু বলিনি এখানে। তো এই থিওরি আছে এখানে। আর কি থিওরি আছে সেইটা হচ্ছে নতুন। এবার সেই থিওরিতে আমি এবার আসি। বলছে কি না, বর্তনীর মধ্যে দিয়ে ব্যয়িত ক্ষমতা, অর্থাৎ বর্তনীতে যদি আমি একটা তড়িৎ যন্ত্রকে যদি লাগিয়ে দিই, যার রোধ আর যদি ধরে নিই, সেটা ফ্যান হতে পারে, লাইট হতে পারে, তাহলে আমার কি পরিমাণ ক্ষমতা সেখানে ব্যয়িত হচ্ছে। ঠিক আছে, ক্ষমতা বলতে একক সময়ে কি পরিমাণ কার্য আমার, বা কী পরিমাণ শক্তি আমার নষ্ট হচ্ছে। আচ্ছা, তো সেটা বার করতে গেলে আমি কী করবো না, প্রথমেই দেখো ব্যাটারির ক্ষেত্রে আমি ধরে নিয়েছি স্মল আর হচ্ছে তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স, বাইরের বর্তনী রেজিস্ট্যান্স আর। আচ্ছা, তাহলে আই মূল প্রবাহ কী হবে, ই বাই আর প্লাস আর। তাহলে ব্যয়িত ক্ষমতা কী হবে, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, ওই ফর্মুলাটায় লাগাচ্ছি, তাহলে আই স্কোয়ার ইন্টু আর প্লাস আর। ঠিক আছে, আচ্ছা, যদি আমি ভি স্কোয়ার বাই আর এর ফর্মুলাটা লিখতে চাই, তাহলে ওটাকে একইভাবে লেখা যায়, স্কোয়ার বাই
বা আয়ের মানটাকে যদি পুট করি তাহলে স্কোয়ার বাই আর প্লাস স্মল আর, এই পরিমাণ ক্ষমতা তাহলে আমার ব্যয় হচ্ছে একটা এই রেজিস্ট্যান্সের জন্য এবং এই এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্যে। আচ্ছা, এখন এই যে ক্ষমতা, এই ক্ষমতার একটা পোর্শন কোথায় ব্যয় হচ্ছে না ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য ব্যয় হয়ে যাচ্ছে, ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য, যেটা আমার কিন্তু কোনো কাজে লাগছে না। ব্যাটারির আভ্যন্তরীণ রোধের জন্যে কিছু ক্ষমতা নষ্ট হবেই, ওটা আমার কোনো কাজে আসবে না। কিন্তু বহির্বর্তনীতে যে ক্ষমতাটা যেটা ব্যয়িত হচ্ছে সেই শক্তি বা ক্ষমতাটাকে ব্যয় করেই কিন্তু আমি একটা কাজ করছি, ইলেকট্রিক শক্তিকে আমি অন্য কোনো শক্তির রূপান্তর করতে, লাইট জ্বালাতে পারি, ফ্যান চালাতে পারি, যা হয় আমি করছি সেটা। তাহলে আই স্কোয়ার স্মল আর পরিমাণ ক্ষমতা আমার কি হচ্ছে না ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য নষ্ট হয়ে যাচ্ছে, বাকি থাকছে আই স্কোয়ার ক্যাপিটাল আর, এই যে ক্ষমতাটা, অর্থাৎ যেটা এই রোধের জন্য যে ক্ষমতাটা ব্যয়িত হচ্ছে সেই ক্ষমতাটা আমরা এবার হিসাব করছি। ঠিক আছে, তো সেই ক্ষমতাটা হিসাব করি যে আই স্কোয়ার আর, তাহলে আয়ের মানটা আমি বসিয়ে দিচ্ছি, ই বাই আর প্লাস আর বসিয়ে দিলাম, তাহলে এইটা চলে এলো, সেই ক্ষমতাটাকে পি ড্যাশ ধরেছি। এখন ম্যাক্সিমাম পাওয়ার বা ম্যাক্সিমাম ক্ষমতা পাওয়ার শর্ত আমি জানি যে এটাকে যদি ফার্স্ট ডেরিভেটিভ করি এবং ফার্স্ট ডেরিভেটিভকে যদি জিরো করি তাহলে আমার ম্যাক্সিমাম ভ্যালুর শর্ত আমি পেয়ে যাই। তোমরা ডেরিভেটিভ পড়েছো নিশ্চয়ই সেটা, তো এখানেও তাই করব, ফার্স্ট ডেরিভেটিভ বার করেছি আর এর রেসপেক্টে, ক্যাপিটাল আর এর রেসপেক্টে ফার্স্ট ডেরিভেটিভ বার করেছি। ভাগের ফর্মুলা তোমরা জানো, ডি অফ এক্স বাই ওয়াই সমান কী হয়, ঠিক আছে, এক্স ইন্টু ডি ওয়াই মাইনাস ওয়াই ইন্টু ডি এক্স বাই ওয়াই স্কোয়ার, তাই তো? সেই ফর্মুলা লাগিয়ে সেটাকে জিরোর সঙ্গে ইকুয়াল করেছি, তাতে দেখা যাচ্ছে যে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর হচ্ছে। করে দেখে নেবে, কোনো অসুবিধা কিছু নাই। অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্স, ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং বর্তনীর এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এই দুটো রেজিস্ট্যান্স যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি ম্যাক্সিমাম পাওয়ারটা পেতে পারি। ঠিক আছে, এটাই ম্যাক্সিমাম পাওয়ার শর্ত বা ম্যাক্সিমাম ক্ষমতা ব্যয়িত হওয়ার শর্ত। আচ্ছা, তাহলে সেই ম্যাক্সিমাম পাওয়ারের মানটা কত হবে? পি ড্যাশের যে মান, সেখানে আর এর ক্যাপিটাল আর এর পরিবর্তে স্মল আর বসিয়ে দেবো বা স্মল আর এর পরিবর্তে ক্যাপিটাল আর বসাবো, তাতে দেখা যাচ্ছে যে স্কোয়ার বাই ফোর আর হচ্ছে, অথবা স্কোয়ার বাই ফোর স্মল আর, একই ব্যাপার, যেহেতু দুজনাই সমান, তাই ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু আমি এতটা তোমার ব্যয় করতে পারবো। ঠিক আছে, আমার ব্যাটারির জন্যে এইটা আমি তাহলে পেলাম। আমার প্রবলেম করতে গেলে কাজে লাগবে, আমি দেখব সে ধরনের প্রবলেম আমি কিছু করাবো তোমাদেরকে। ঠিক আছে, তো এটা মনে রাখবে। নেক্সট তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে যে শর্ট সার্কিট। শর্ট সার্কিট জিনিসটা কি? শর্ট সার্কিট ক্লাস 10-এ আমি তোমাদেরকে বলেছি যে যখন কোনো বর্তনীতে রোধটা যখন শূন্য হয়ে যায় তখন সেটাকে শর্ট সার্কিট বলে। কীরকম না, ধরো এরকম একটা প্লাগ আছে, যে প্লাগ থেকে তোমরা জানো যে দুটো তার বেরিয়ে যায়, সেই দুটো তার গিয়ে বেরিয়ে একটা বাল্ব বা কিছুকে একটা জ্বালায়। ঠিক আছে, একটা লাল তার একটা কালো তার তোমরা দেখে থাকবে, আগেই হতো, এখন হলুদ সবুজ এইসব বিভিন্ন রকম রং হচ্ছে। তো পজিটিভ দিক থেকে একটা যাচ্ছে, নেগেটিভ দিক থেকে একটা যাচ্ছে, এরকমভাবে গিয়ে লাইটটাকে জ্বালাচ্ছে। এখন কোনো কারণে এই তারের উপরে যে কভারগুলো থাকে সেই কভারগুলো যদি ছিঁড়ে যায়, ঠিক আছে, তাহলে পরে কী হবে না, তারের যে অন্তরিত যে তামার তার, অর্থাৎ সেই তারগুলো যদি পরস্পরের সঙ্গে কোনোভাবে কানেক্ট হয়ে যায় তাহলে কী হবে জিনিসটা না, দেখো কারেন্ট তখন কী হবে না, এই পথে যেহেতু একটা বড় রোধ আছে তাই কারেন্ট কিন্তু এই পথে যাবে না, সরাসরি এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এই পথটা যদি পেয়ে যায়, যেহেতু এই পথে কোনো রোধ নেই, আবার যেহেতু রোধ নেই তাহলে কী হবে না, বিপুল পরিমাণে তড়িৎ প্রবাহ কিন্তু এই পথ দিয়ে হবে। ঠিক আছে, এবং তাতে কিন্তু একটা বিশাল তাপ উৎপন্ন হবে, কারণ কি তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু তাপের সঙ্গে সমানুপাতিক, এইচ ভ্যারিজাস আই স্কোয়ার, তোমরা জানো আই স্কোয়ার আর টি, তো সমানুপাতিক সম্পর্ক। এই ধরনের ঘটনা ঘটে গেলে লাইনের তড়িৎ প্রবাহ মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পায়। ঠিক আছে, এবং তাতে তোমার যে ফিউজ, এটাকে আটকানোর জন্য এ ধরনের ঘটনা ঘটলে আমরা একটা ফিউজ লাগিয়ে রাখি। ঠিক আছে, ফিউজ, এই ফিউজ জিনিসটাকে ব্যবহার করা হয়। ফিউজটা তোমরা জানো যে নিম্ন গলনাঙ্কের একটা রোধ সেটা থাকে। এরকম কোনো ঘটনা যদি ঘটে যায়, প্রবাহ যদি খুব বেড়ে যায়, তাহলে ওই ফিউজটা কিন্তু কী হবে না, কেটে যাবে সঙ্গে সঙ্গে। কেটে গেলে কী হবে না, ফিউজ কেটে গেলে তোমার এই প্রবাহ বৃদ্ধির ফলে যে আমার যে ইলেকট্রিক্যাল যে যন্ত্রপাতিগুলো ছিল, টিভি, টেপ, রেডিও যাই বলো, সেগুলো যে নষ্ট হয়ে যাওয়ার যে সম্ভাবনা ছিল সেটা থাকবে না। অর্থাৎ ফিউজটা কেটে গিয়ে আমাকে সেই যন্ত্রগুলোকে সে রক্ষা করবে। এখন এই ফিউজের একটা কিন্তু মান থাকে। ঠিক আছে, ধরো সাপোজ 5 অ্যাম্পিয়ার ফিউজ,
এই 5 অ্যাম্পিয়ার এটাকে বলছে রেটিং, রেটিং বলে। রেটিং নিয়ে আমি আলোচনায় আসবো একটু পরে। রেটিং মানে এটা কি না, এই ফিউজের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ারের বেশি প্রবাহ গেলেই কিন্তু ফিউজটা কেটে যাবে, ঠিক আছে, এমনভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা, যদিও এই ফিউজের কনসেপ্ট হচ্ছে একটু পুরনো কনসেপ্ট, এখনকার দিনে যেটা ব্যবহার করা হয় তোমরা জানো যে এমসিবি, দ্যাট ইজ মেকানিক্যাল সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার অর্থাৎ সার্কিটটাকে বিচ্ছিন্ন করে দেবে, বর্তনীকে বিচ্ছিন্ন করে দেবে। ফিউজও একই কাজই করতো, ফিউজ কেটে যেত, ফিউজ কেটে গেলে তোমরা জানো যে ফিউজ খুলে আবার জয়েন করতে হতো। এখানে সেই ঝামেলাটা নেই। এমসিবির কাজ হচ্ছে মেকানিক্যাল সার্কিট ব্রেকার, অর্থাৎ এটা একটা সুইচের মতো, বা দেখবে তোমাদের আমাদের স্কুলে ওই নতুন বিল্ডিংয়ের দিকে অনেকগুলো এমসিবি লাগানো আছে, অনেকেই দেখবে তুলে দেয় মাঝে মাঝে বদমাইশি করে। সেখানে কি হয় না, একই জিনিস, অর্থাৎ এইরকম ভোল্টেজ বা কারেন্ট যদি বর্তনীতে যদি খুব বেড়ে যায়, একটা নির্দিষ্ট মাত্রাকে যদি সে ছাড়িয়ে যায়, তাহলেই কী হবে না, সঙ্গে সঙ্গে তোমার ওই সুইচটা অফ হয়ে যাবে অটোমেটিক। আবার অন করলে আবার চালু হবে, কিন্তু অফ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, নিজে নিজে অফ হয়ে যাবেন। এটাই তাদের বিশেষত্ব, ঠিক আছে, এমসিবি বিশেষত্ব এইটাই। আমাকে বারে বারে গিয়ে ওই ফিউজ কেটে গেলে আবার লাগিয়ে নতুন করে ইয়ে করতে হবে না, ওটা অফ হয়ে যাবে। এমন কোনো যন্ত্রপাতি লাগাবো না, এমন কোনো প্রবাহ বা ভোল্টেজ যদি কোনো কারণে বেড়ে যায়, সে ধরনের ঘটনা যদি ঘটে যায় যে লাইন টানতে পারে না, হঠাৎ আমি একটা এসি লাগিয়ে দিলাম। এটা তোমরা জানো যে বাড়িতে একটা এসি লাগাতে গেলে বা ইয়ে করতে গেলে একটা পারমিশন নিতে হয় ইলেকট্রিক অফিস থেকে, অর্থাৎ আমাকে সেই ধরনের ক্ষমতাযুক্ত আমাকে তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক্যাল লাইন বাড়িতে দিতে হবে, তবেই আমি নিতে পারবো। ট্রান্সফরমার সে ধরনের বসাতে হবে। আমি ইচ্ছা হলো আমি এটা বাড়িতে বসিয়ে নিলাম এসি, তা কিন্তু করতে পারবো না, তাহলে সব বাড়ির দেখবে লাইন ফাইন সব পুড়ে যাবে, ঠিক আছে, বসাতেও পারবে না কখনো এই পারমিশন ছাড়া। তো এই ব্যাপারগুলো থাকে, এইগুলো এখনকার দিনে এমসিবির ব্যাপক ব্যবহার আছে। তো এমসিবি জিনিসটা জেনে রাখবে তোমরা কী জিনিস। আচ্ছা, ওয়াট রেটিং তোমরা বাল্বে দেখে থাকবে, এটা জানো, তোমরা মাধ্যমিকে পড়েছো, বাল্বে এই ধরনের কথা লেখা থাকে, 220 ভোল্ট 100 ওয়াট বাল্ব। এখান থেকে আমরা ক্ষমতা বার করেছি, প্রবাহ বার করেছি, ঠিক আছে, ভিআই প্রবাহ বার করেছি। এই প্রবাহ অর্থাৎ এর বেশি প্রবাহ এর মধ্যে দিয়ে গেলে কিন্তু এটার পক্ষে ক্ষতিকারক, ঠিক আছে। এই ধরনের বাল্বের ক্ষেত্রে এর থেকে বেশি প্রবাহ যদি যায় তাহলে সেটা ক্ষতিকারক, ঠিক আছে। আচ্ছা, আমরা এই ধরনের প্রবলেম দেখব। আচ্ছা, এই কথাটার মানে আর একটা তোমরা জানো যে 220 ভোল্ট মেন লাইনের সঙ্গে যদি এই বাল্বটাকে যদি যুক্ত করা হয়, তাহলে সে প্রতি সেকেন্ডে 100 জুল করে, অর্থাৎ ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 100 জুল করে সে তড়িৎ শক্তি ব্যয় করবে, এবং তার ফলে তার ঔজ্জ্বল্যটা হবে সর্বোচ্চ ঔজ্জ্বল্য নিয়ে সে জ্বলবে, ঠিক আছে। আচ্ছা, এটাই হচ্ছে তার অর্থ, এই রেটিংটার অর্থ। আচ্ছা, এখন নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে দুটো যন্ত্রকে বা দুটো রোধকে যদি সমান্তরাল সমবায়ে যদি আমি লাগিয়ে দিই, তাহলে তাদের ক্ষমতাগুলো, অর্থাৎ মোট যে ক্ষমতা গোটা বর্তনীর, সেটা কীরকম হবে, ঠিক আছে। সাপোজ এইটার যদি ক্ষমতা যদি P1 হয়, এটা যদি P2 হয়, তাহলে এই বর্তনীর মোট ক্ষমতা কতটা ক্ষমতা ব্যয় হচ্ছে, অর্থাৎ P1 প্লাস P2 হবে। অর্থাৎ শ্রেণী সমবায়, রোধের যে শ্রেণী সমবায় পড়েছি আমরা, তাতে যে নিয়ম পেয়েছি R1 প্লাস R2 প্লাস R3, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে পেয়েছি 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে কোন ফর্মুলাটাকে ফলো করবে ক্ষমতার ক্ষেত্রে, ঠিক আছে। রোধের ক্ষেত্রে আমরা দেখেছি একরকম, আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে একরকম দেখেছিলাম, শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়। এবার ক্ষমতার ক্ষেত্রে দেখব যে কীরকম রুলস ফলো করছে, ঠিক আছে। তার জন্য আমি দুটো রোধ যন্ত্র নিয়েছি, R1 আর R2 তাদের রোধ। রেটিংটা একটু তাদের বলে দিয়েছি। রেটিংটা কি না, ভোল্টেজ আর পাওয়ারটা দেওয়া থাকবে, ভোল্টেজ V, পাওয়ার P1, আর দ্বিতীয়টা হচ্ছে ভোল্টেজ V আর পাওয়ার হচ্ছে P2। আমি ভোল্টেজ V দিয়েছি, V ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, কারণ এখানে যেটা 220 ভোল্ট বলছিলাম, সেই V ভোল্টেজ অ্যাপ্লাই যদি করি তাহলে সে সর্বোচ্চ ঔজ্জ্বল্য দেখাবে বা সর্বোচ্চ পাওয়ার সে নেবে, ঠিক আছে। তবেই কিন্তু সেটা সর্বোচ্চ ঔজ্জ্বল্য নিয়ে জ্বলবে সেই বাল্ব দুটো, যদি আমি বাল্ব হিসাবেই ধরে নিই ওদেরকে। আচ্ছা, তাহলে যেহেতু এরা পরস্পরের সঙ্গে সমান্তরাল সমবায়ে আছে, তাই দুজনেরই দু প্রান্তে কিন্তু V বিভব প্রভেদই পড়ছে, ঠিক। তাহলে দেখো, দুজনেই যদি V বিভব প্রভেদ পায়, তাহলে সে দুজনেই কী হবে
না তোমার পূর্ণ ক্ষমতায় কাজ করবে? পূর্ণ ক্ষমতায় কাজ করবে দুজনে, যেহেতু তোমরা দুজনেই ভি ভোল্টেজটা পাচ্ছে। যদি কম পেতো তাহলে কিন্তু পারতো না অতটা ক্ষমতা দেখাতে। যেহেতু দুজনেই ভি পাচ্ছে, তাই যদি বলি 220 বলতে 220ই পাচ্ছে, ওদের যা রেটিং সেই অনুযায়ী ওরা টোটালটাই ভোল্টেজটাই পেয়ে যাচ্ছে, তাই কিন্তু পূর্ণ ক্ষমতায় কিন্তু ওরা দেখাবে। ঠিক আছে, তাহলে ব্যয়িত ক্ষমতা কত হবে না? ব্যয়িত ক্ষমতা হবে সেক্ষেত্রে P=P1 + P2, অর্থাৎ রোধের যে শ্রেণী সমবায়ের সমান্তরাল সমবায়ের যে নিয়ম তার ঠিক উল্টোটা হচ্ছে কিন্তু। ঠিক আছে, সরাসরি যোগ হয়ে যাচ্ছে দুটো ক্ষমতা। আচ্ছা, যদি ইন্ডিভিজুয়ালি তাদের ক্ষমতাগুলো বার করি তাহলে P1 = V²/R1 আর P2 হচ্ছে V²/R2। তুমি প্রমাণ করে দেখে নিতে পারো, বইয়ে প্রমাণ করে দেওয়া আছে, এইটাই আসবে কিন্তু আবার ঘুরে ফিরে। ঠিক আছে, তো আমি তাদেরকে দুটোর আলাদা আলাদা করে দুজনের ক্ষমতা বার করেছি। এখন যদি আমি ধরে নিই যে হ্যাঁ দুটো আলাদা আলাদা দুটো বাল্ব হিসাবেই ধরছি, একটা 220 ভোল্ট 100 ওয়াটের বাল্ব প্রথমটা ধরলাম, আর পরেরটা ধরলাম 220 ভোল্ট 60 ওয়াটের বাল্ব, এটাকে ধরলাম, সমান্তরাল সমবায়ে লাগিয়ে দিয়েছি। কে বেশি আলো দেবে আমাকে, এটা হচ্ছে প্রশ্ন আমার। ঠিক আছে, অনেকের দেখে মনে হতে পারে 60 ওয়াট তার মানে নিশ্চয়ই কমই আলো দেবে, আমাদের সাধারণ জ্ঞান যা বলে। তো আদৌ সেটা হয় কি না একটু দেখে নেওয়া দরকার। আচ্ছা, দুটো বাল্বকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলাম, তাহলে এদের রোধগুলো প্রথমে বার করে নিই। তাহলে প্রথমে 100 ওয়াট বাল্বের রোধটা বার করে নিলাম, আর 100 220² V²/P1 অর্থাৎ 100 পিটা বার করলাম। আচ্ছা, আমি ক্যালকুলেট করছি না, কারণ আছে না করার। আর 60 অর্থাৎ 60 ওয়াট বাল্বের রোধটা বার করছি, আর 60 হচ্ছে 220 ভোল্টের স্কোয়ার, 220² / 60। তাহলে দেখো এর হরটা হচ্ছে বড়, এর হরটা ছোট, তাহলে এখান থেকে আমি বুঝতেই পারছি যে যার হরটা ছোট তার মানে এই R60টা বড়। ঠিক, আশা করি তোমাদের ক্লাস 12 এগুলো আর বোঝাতে হবে না। R60টা বড় আর 100টা ছোট, কারণ এর লব বড়, এর হর বড়, এর হর ছোট। যার হর ছোট হবে সে ভগ্নাংশটা বড় হয় মানটা, যদি লবটা যদি ইকুয়াল হয়, লবটা ইকুয়াল, তাহলে R60 অর্থাৎ 60 ওহম, এই 60 ওয়াটের যে বাল্ব তার রোধটা কিন্তু বেশি। এখন আগে এই ফর্মুলা থেকে আমি দেখো পেয়ে যাচ্ছি কি না, P ভ্যারিজাস 1/R, যদি ভিটা যদি ধ্রুবক থাকে, P ভ্যারিজাস 1/R, অর্থাৎ রোধের সঙ্গে ক্ষমতার সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, রোধের সঙ্গে ক্ষমতার সম্পর্ক ব্যস্তানুপাতিক, কিন্তু সর্বদা নয়। কিন্তু কখন ব্যস্তানুপাতিক হয়? যদি সমান্তরাল সমবায় থাকে তবেই, সমান্তরাল সমবায় থাকলে তবেই ব্যস্তানুপাতিক হয়। কারণ কি না, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিন্তু আমি এই ভিটাকে কিন্তু ধ্রুবক বলতে পারি, ভিটাকে ধ্রুবক ধরতে পারি, কারণ দুজনের ক্ষেত্রেই একই বিভব প্রভেদ পড়ছে, দুটো লাইটের ক্ষেত্রেই, দুটো বাল্বের দু প্রান্তেই কিন্তু একই বিভব প্রভেদ পড়ছে, তাই ভিটা কনস্ট্যান্ট। সেই জন্য আমি P ভ্যারিজাস 1/R লিখতে পারলাম। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কিন্তু ভিটা কনস্ট্যান্ট হয় না, আমরা জানি, তাই সেক্ষেত্রে কিন্তু লিখতে পারবো না এই ফর্মুলা। তাই P ভ্যারিজাস 1/R অর্থাৎ ক্ষমতা আর রোধ পরস্পরের ব্যস্তানুপাতিক, এই সম্পর্কটা একমাত্র সমান্তরাল সমবায়ের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে রোধ কার বেশি? আমি দেখলাম 100 ওহমের রোধ বেশি। ঠিক আছে, তাহলে এই 100 ওহমের রোধটা কম, তাহলে 100 ওহমের রোধ যদি কম হয় তাহলে ক্ষমতা 100 ওহমের বেশি হবে। 60 ওহমের রোধটা অনেক বেশি দেখেছি, 60 ওহমের রোধ যদি বেশি হয় তাহলে 60 ওহমের ক্ষমতাটা কম হবে। তাহলে ক্ষমতা বেশি হচ্ছে কার? 100 ওয়াটের বাল্বের ক্ষমতাটা বেশি হচ্ছে, অর্থাৎ 100 ওয়াট বাল্বটা কী হবে না, বেশি ঔজ্জ্বল্য নিয়ে জ্বলবে, বেশি ঔজ্জ্বল্য নিয়ে জ্বলবে। যদি সমান্তরাল সমবায়ে লাগিয়ে দিই তাদেরকে, 60 ওয়াটটা কম ঔজ্জ্বল্য দেখাবে আমাকে। ঠিক আছে, বোঝা গেল? বইয়ে আছে, দেখে নেবে, এটা কিন্তু ক্লাস 10-এর জিনিস, আমি তো 10-এও এটা পড়াই। আচ্ছা, 10-এর একটা ভিডিও আছে, ওটা দেখতে পারো, এই চ্যাপ্টারের ভিডিওটা বানিয়েছি, সেখানেও এটা করে দিয়েছি এই জিনিসটা, একটু অন্যভাবে। আচ্ছা, মোট ক্ষমতা যদি বলি, বর্তনীর মোট ক্ষমতা, তাহলে কী হবে না, 60 ওয়াট + 100 ওয়াট, অর্থাৎ 160 ওয়াট হচ্ছে মোট ক্ষমতা। ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে। নেক্সট যেটা আমি পড়াবো সেটা হচ্ছে যে শ্রেণী সমবায়, অর্থাৎ দুটো রোধকে আমি, বা দুটো বাল্বকে বলো, বা দুটো যন্ত্র যাই বলো, শ্রেণী সমবায়ে লাগিয়েছি, বিভব প্রভেদ দিয়ে দিয়েছি, রেটিংগুলো তাদের একই রকম, অর্থাৎ V/P1 আর V/P2 যে তাদের রেটিং সেটা দেওয়া আছে, ক্ষমতা আর ভোল্টেজের রেটিং, ভি ভোল্টেজ দিয়েছি। কিন্তু এখানে দেখেই বুঝতে পারছো যে এই ভি ভোল্টেজ কিন্তু দুজনার দু প্রান্তে কিন্তু বিভব প্রভেদ কিন্তু পড়বে না, সমান বিভব প্রভেদ পড়বে না, অর্থাৎ দুজনেই যে সর্বোচ্চ ক্ষমতায় যে কাজ করতে পারবে তা কিন্তু নয়। ঠিক আছে,
তাই এখানে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। যদি আমি ইন্ডিভিজুয়ালি তাদের ক্ষমতাগুলো বার করি, P1 ইকুয়াল টু আই স্কোয়ার R1, P2 ইকুয়াল টু আই স্কোয়ার R2। এখানে দেখো আইটা কিন্তু ধ্রুবক, শ্রেণী সমবায় নিয়ে কথা বলছি, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু ধ্রুবক, দুটোর মধ্যে দিয়ে একই প্রবাহ যাচ্ছে। তাই আই স্কোয়ার আই দুজনের ক্ষেত্রেই ধ্রুবক। আই যদি ধ্রুবক হয় তাহলে বুঝতেই পারছো যে এখানে ফর্মুলাটা হয়ে যাবে কি, এখানে ফর্মুলা হয়ে যাবে পি ভ্যারিজ অ্যাজ আর, অর্থাৎ যেখানে আই ধ্রুবক, ঠিক আছে। তো পি ভ্যারিজ আর অর্থাৎ আর এর সঙ্গে দেখো পি এর সমানুপাতিক। আগেরটাতে আমি দেখলাম কি আর এর সাথে পি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, এখানে দেখছি কি আর এর সাথে পি এর সম্পর্ক সমানুপাতিক, ঠিক আছে, সমানুপাতিক। অর্থাৎ এখানে আগেই আমি বার করেছিলাম যে R60 অর্থাৎ 60 ওয়াটের আর রোধটা বেশি 100 ওয়াটের রোধের থেকে, তারপরে কী হবে না 60 ওয়াটের ক্ষমতাটাও কিন্তু এক্ষেত্রে বেশি হবে 100 ওয়াটের থেকে, ফলে 60 ওয়াটের বাল্বটা কিন্তু বেশি ঔজ্জ্বল্য নিয়ে জ্বলবে কিন্তু এখানে, ঠিক আছে, বেশি ঔজ্জ্বল্য নিয়ে কিন্তু জ্বলবে, মাথায় রাখতে হবে। শ্রেণী সমবায় লাগালে কিন্তু যে কম ওয়াটেজ যার সে বেশি জোরে জ্বলবে। আচ্ছা, এবার একটু বার করে ফেলি যে তাহলে তড়িৎ প্রবাহ, মূল তড়িৎ প্রবাহ আই সমান কি V/R1 প্লাস R2, ঠিক আছে। তাহলে মোট ক্ষমতা কত, P ড্যাশ ইকুয়াল টু আই স্কোয়ার R1 প্লাস R2, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে P ড্যাশ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই R1 প্লাস R2, আয়ের মানটা বসিয়ে দিয়েছে, কিচ্ছু করেনি, এখান থেকে আয়ের মানটা নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিয়েছে, ভি স্কোয়ার বাই R1 প্লাস R2, ঠিক আছে। এবার যদি আমি 1/P ড্যাশ করি তাহলে R1 প্লাস R2 বাই ভি স্কোয়ার, ভেঙে দিলাম দুটোকে আলাদা আলাদা করে দিলাম, 1/P1 প্লাস 1/P2, ঠিক আছে, ফর্মুলা অনুযায়ী 1/P1 প্লাস 1/P2। তাহলে দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কিন্তু নিয়মটা হয়ে যাচ্ছে আলাদা, অর্থাৎ রোধের যা নিয়ম, রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যা হয় এর ক্ষেত্রে তার উল্টো হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবে কিন্তু, এ ধরনের অঙ্ক দিলে কিন্তু ঝট করে ফেলতে হবে। আচ্ছা, আর কি আছে, রেটিং। আচ্ছা, রোধকের রেটিং, এটাও তোমাদের কাছে খুব জানা জিনিস। রোধ ওয়াটেজ দেওয়া থাকবে আর রোধটা দেওয়া থাকবে, পি ইকুয়াল টু ভিআই আই স্কোয়ার আর, সেখান থেকে আই ম্যাক্স সর্বোচ্চ প্রবাহ মাত্রা আমি বার করতে পারি P/R, যদি এরকম রেটিং থাকে তাহলে P/R হচ্ছে 1/10 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট তার মধ্যে দিয়ে গেলে, যন্ত্রের মধ্যে দিয়ে গেলে যন্ত্রের কোনো ক্ষতি নাই, যন্ত্র বেশ ভালো কাজ করবে। কিন্তু যদি এর থেকে বেশি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু যন্ত্রের পক্ষে বিপজ্জনক, ঠিক আছে। একইভাবে এই কারেন্টের সঙ্গে আমি রোধটাকে যদি গুণ করে দিই তাহলে দেখা যাচ্ছে ভোল্ট 10 ভোল্ট, অর্থাৎ 10 ভোল্টের নিচে সবসময় আমাকে রাখতে হবে ভোল্টেজকে। 10 ভোল্টের উপরে কোনো লাইনের সঙ্গে যদি আমি যুক্ত করি এই যন্ত্রকে তাহলে কিন্তু সেটা যন্ত্রের পক্ষে ক্ষতিকারক, ঠিক আছে। ব্যাস, নেক্সট আমি একটা প্রবলেম করাচ্ছি, প্রবলেমটা তোমাদের অনুশীলনীতে আছে। এখানে দেখো 2 ভোল্টের একটা লাইনের সঙ্গে দুটো রেজিস্ট্যান্সকে যুক্ত করেছে, এটা 2 ওহম আর একটা 8 ওহম, ঠিক আছে। আচ্ছা, বর্তনীর মোট ক্ষমতা কত জিজ্ঞেস করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে P2 অর্থাৎ 2 ওহমের জন্য ক্ষমতা কত, ভি স্কোয়ার বাই 2, ঠিক আছে। ভি স্কোয়ার বাই আর তোমরা জানো ফর্মুলা, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, অনেকবার লিখলাম, তো সেখান থেকে ক্ষমতাটা বার করে ফেলেছি 2 ওয়াট। আচ্ছা, 8 ওহম রেজিস্ট্যান্সের ক্ষমতা কত, ভি স্কোয়ার বাই 8 বার করে হাফ ওয়াট, ভি লিখেছি। আচ্ছা, আমার একটা ফোন এসেছিলো যার জন্য এটা বিচ্ছিন্ন হয়ে গেছিলো একটু। তো সমান্তরাল সমবায়ের নিয়ম অনুযায়ী P1 দুটো যোগ করে দিলাম, সিম্পলি অ্যালজাব্রিক সাম, তাহলে এত ওয়াট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা সেটা অনুশীলনের একটা অঙ্ক, এটা একটু ভালো করে দেখবে, অঙ্কটা একটু অন্যরকম, দেখে মনে হতে পারে কঠিন, কিন্তু দেখো শিখে নিতে পারবে। এরকম একটা গ্রাফ দিয়েছে, ভি ভার্সেস আই একটা গ্রাফ দিয়েছে, অর্থাৎ ভি এর সঙ্গে আয়ের পরিবর্তনটা উল্লেখ করেছে, কিন্তু কিভাবে করেছে না, বলছে যে একই রকম 4টে সেল নিয়েছে, অর্থাৎ ব্যাটারি নিয়েছে, 4টে ব্যাটারি যাদের আভ্যন্তরীণ রোধ স্মল আর ধরেছে, তড়িৎচালক বলকে ক্যাপিটাল ই ধরেছে, তাদেরকে কি করেছে না শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে, ঠিক আছে, শ্রেণী সমবায়ে তাদেরকে যুক্ত করা হয়েছে। তারপরে কি করছে না, শ্রেণী সমবায়ে যদি যুক্ত করি তাহলে বুঝতেই পারছি জিনিসটা, ছবিটা হবে এরকম, এই 4টে আইডেন্টিক্যাল সেল, ঠিক আছে, 4টেই একই রকম, ই আর 4টেই সেম। আচ্ছা,
প্রতিটি কোষের তড়িৎচালক বল বার করো, এই ডেটা থেকে আমাকে বার করতে হবে। এই গ্রাফিক্যালি যে ডেটা আমাকে দিয়েছে সাবমিট মানে আমাকে যে সাপ্লাই করছে সেখান থেকে বার করতে হবে। প্রতিটি কোষের প্রবাহ মাত্রা, কত প্রবাহ মাত্রার জন্য সর্বোচ্চ ক্ষমতা অপচয় হবে সেটা আমাকে জানতে হবে। আর কি না, প্রতিটি কোষের আভ্যন্তরীণ রোধ বার করতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে কীভাবে বার করবো এই ধরনের প্রবলেমগুলোতে, না এখানে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ যে ভোল্টেজ অর্থাৎ প্রবাহ মাত্রা যখন নেই তখন যদি আমি ব্যাটারি চারটাকে যদি যুক্ত করি তাহলে আমি সর্বোচ্চ ভোল্টেজ দেখতে পাচ্ছি চারজনের যোগফল, কারণ যেহেতু শ্রেণীতে আছে তাই প্রত্যেকটা ভোল্টেজের যোগফলই হচ্ছে সর্বোচ্চ ভোল্টেজ 5.6। তাহলে খুব সিম্পল যে যেহেতু চারটে ভোল্টেজ আছে তাহলে প্রত্যেকটার কত করে হবে, 4 দিয়ে ভাগ করে দেবো। সিম্পলি 4 দিয়ে ভাগ করে দিয়েছি 1.4 ভোল্ট করে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলি রোধটা বার করতে, প্রত্যেকটার ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি বার করি, কী করে বার করবো? দেখো এখানে একটা ডেটা দিয়ে দিয়েছে আমাকে, 1 অ্যাম্পিয়ার প্রবাহ, ভোল্টেজ হচ্ছে 2.8, ঠিক আছে। তাহলে ভোল্টেজ বাই কারেন্ট যদি করি তাহলে আমি প্রত্যেকটার ইন্টারনাল রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ব্যাটারির, ঠিক আছে। আচ্ছা, বাইরের বর্তনীর কথা বলেনি কিন্তু আমাকে, শুধু এই 4টে ব্যাটারির কথা বলছে, তাই অন্য কোনো রোধ আছে বলে আমার জানা নেই। কাজেই এইটা বাই এইটা অর্থাৎ 2 ওহম হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, প্রতিটি কোষের আভ্যন্তরীণ রোধ আমি পেয়ে গেলাম, ঠিক। আচ্ছা, নেক্সট আর কী বার করতে দিয়েছে? আর বার করতে দিয়েছে হচ্ছে আমাকে সর্বোচ্চ ক্ষমতা। দেখো অলরেডি তোমাদেরকে প্রথমেই আমি আজকে সর্বোচ্চ ক্ষমতার ফর্মুলা দেখিয়েছি, পি ইকুয়াল টু হচ্ছে E²/4R, 4টা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, ঠিক আছে। ক্যাপিটাল আর আর স্মল আর সমান হয়ে গেলে সর্বোচ্চ ক্ষমতা দেখায়, সেখান থেকে আমি এই ফর্মুলা আজকেই পেয়েছি। তো E 1.4 করে প্রত্যেকটা সেলের ইএমএফ স্কোয়ার/4 × 0.7 ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাহলে সেখান থেকে এত ওয়াট হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা। এবার এই সর্বোচ্চ ক্ষমতার জন্য আমি কত প্রবাহ হচ্ছে সেটা বার করতে দিয়েছে আমাকে। কত হবে? P = I²R, তাহলে P হচ্ছে 0.7, আই আমি বার করব, পয়েন্ট আর আমি জানি, পয়েন্ট আর এর মান আমি জানি 0.7, সেখান থেকে আই হচ্ছে 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। কঠিন কিছু না, সহজ জিনিস। আচ্ছা, আর একটা এরকম অঙ্ক আমি তোমাদেরকে দিয়েছি, সেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আচ্ছা, গ্রাফ থেকে। নেক্সট অঙ্ক যেটা খুবই সোজা, আমি ওই এমসিবির একটা অঙ্ক দিয়েছি। দেখো এরকম একটা সার্কিট, একটা 12,000 ওয়াট, একটা 1000 ওয়াট, একটা 800 ওয়াট, একটা 1500 ওয়াট, চারটেকে সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি। চারটে যন্ত্রকে, খুব বড় বড় যন্ত্র, বুঝতেই পারছো, এসি, হিটার, ফ্রিজ সব কিছু যদি আমি বাড়ির লাইনে লাগিয়ে দিই তাহলে যা ঘটবে, দিয়ে একসঙ্গে যদি চালাই তাহলে যা হবে সেই জিনিস করেছি এখানে। আচ্ছা, 220 ভোল্ট মেন লাইনের সঙ্গে যুক্ত করেছি। এমসিবি একটা লাগিয়ে রেখেছি, সেটা হচ্ছে যে 20 অ্যাম্পিয়ার অবধি সে কারেন্ট টানতে পারবে, যেতে পারে, তার মধ্যে তার বেশি গেলেই এমসিবি অফ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। তার জিজ্ঞেস করছে যে এই যন্ত্রকে আমি চালাতে পারবো কি না এই লাইনে। তো কী করে সেটা বার করবো? না যেহেতু সবাই সমান্তরালে আছে বুঝতেই পারছো, তাহলে মোট ক্ষমতা কত হবে? সব কটার যোগফল, এই সব কটাকে যোগ করে দিলাম, সব কটাকে যোগ করে দিলে কত দাঁড়াচ্ছে আমার? 4500 ওয়াট। আচ্ছা, P = V × I, তাহলে I = হচ্ছে P/V, P হচ্ছে 4500, V হচ্ছে 220, করলে দেখছি 20.41, অর্থাৎ 20 অ্যাম্পিয়ারকে এক্সিট করে যাচ্ছে। 20 অ্যাম্পিয়ারকে এক্সিট করে যাওয়া মানেই বর্তনী ছিন্ন হয়ে যাবে। সিম্পল অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, আরও কিছু প্রবলেম আমি তোমাদেরকে দিয়ে দেবো, সেগুলো তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করো, তারপর আমি সেগুলো দিয়ে দেবো তোমাদেরকে, খুব কঠিন কিছু নয়। আর বইয়ে প্রচুর প্রবলেম করে দেওয়া আছে, আমি এখানে দেখলাম অনুশীলনীতে অঙ্ক আছে, অনুশীলনীতে আমি যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো বেশ কিছু অঙ্ক বইয়ে করে দেওয়া আছে, কিছু অনুশীলনীর আছে, মিলিমিশিয়ে দিয়েছি। তোমরা নিজেরা সেগুলোকে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই দেখবে তোমাদের ধারণাটা পরিষ্কার হবে। আর বইয়ে প্রচুর অঙ্ক করে দেওয়া আছে, সেই অঙ্কগুলোকে একটু ভালো করে তোমরা লক্ষ্য করো, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস আমি বলতে আজকে ভুলে গেছি, প্রথমে একটা গ্রাফ ছিল, সেই গ্রাফটা বলা হয়নি। এটা হচ্ছে এই গ্রাফটা, অর্থাৎ যেটা আমি তোমাদেরকে এইখানে পড়াচ্ছিলাম, যে ম্যাক্সিমাম পাওয়ার, যদি ম্যাক্সিমাম পাওয়ারের যে মানটা বার করেছিলাম E²/4R, তার যে একটা গ্রাফিক্যাল যে প্লট, সেইটাকে আমি দেখো যে আর এর সাথে বহির্বর্তনীর রোধের সাথে ক্ষমতার একটা গ্রাফ আমি দেখিয়েছি। সেখানে দেখতে পাচ্ছি যে আমার রোধ যত বাড়বে তত আমার ক্ষমতা কিন্তু বাড়তে থাকবে, প্রথম দিকে বাড়তে 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 ইন্টারনাল রেজিস্ট্যান্সের যখন আমার বাইরের রোধ যখন সমান হয়ে যাবে, এই রোধ আর এই রোধ যখন সমান হয়ে যাবে, তখন কিন্তু আমি সর্বোচ্চ ক্ষমতাটা পেয়ে যাব। তারপর কিন্তু যদি রোধকে আরও বাড়াই, বাইরের রোধটাকে যদি আরও বাড়াই, তাহলে কিন্তু ক্ষমতাটা আমার আস্তে 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 ফল করবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, আমি ওগুলো দিয়ে দিচ্ছি, তোমরা পড়ো। নেক্সট দিন আমি তোমাদেরকে ওই চ্যাপ্টারগুলো শুরু করব।
তো ইলেকট্রোম্যাগনেটিজম খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওইটাই কিন্তু কঠিন জিনিস শুরু হবে এবার থেকে। ঠিক আছে, আমার অনেক দিন ক্লাস নেওয়া হয়নি, তোমরা এবার একটু ফলো করো। ওকে, থ্যাঙ্কস।